দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী এই যে মালাউদ্দিনের কাছে। আলাউদ্দিন ভাই, কেমন যাচ্ছে সময়টা গানের সাথে? খুব ভালোই যাচ্ছে। মানে কিরকম ভালো? ভালো বলতে যদিও ব্যস্ততার মাঝে গান করা, এটা আমার কাছে ভালো লাগে। তার একটা মূল কারণ হলো আমরা যারা কাজ করি গানের পাশাপাশি, তো কাজের মাঝে কিন্তু আমরা গানের চেষ্টা করি। আবার কেউ 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 শুধু গানই করে, আর যারা একেবারে গানের মধ্যে ইনভলভ থাকে, সেটা আমি একসময় ছিলাম। এখন একটু আলাদা হলেও তবে গানটাকে আমি অন্যভাবে দেখি। সেটা কেমন একটু সময় বের করি, একটু সময় নিয়ে গানটা করার চেষ্টা করি। গানটা মানে অনেকটা প্রার্থনার মতন হয়ে গেছে। তো নিশ্চয়ই। রেওয়াজ করবার সময়টা কি পান? এত ব্যস্ত যে থাকেন সব সময়। হ্যাঁ, সময় তো পাই, সেটা সময় বের করে নিতে হয়। যেমন আমরা শিল্পীরা এমন যে ঘুম থেকে উঠলে কিন্তু আমাদের সকাল, সেটা দুপুর হোক সন্ধ্যা হোক, মানে ঘুম যখনই ঘুম ভাঙো সকালটা তখনই শুরু হয়। ভোকাল রেস্ট হওয়ার পর কিন্তু আপনি চাইলেই রেয়াজ করতে পারেন। তো এটা একটা ভালো লাগা। তো সেখান থেকে আসলে গানের একটা চর্চা হয়, গলার যে আমরা ইয়েটা ধরে রাখি, এটা কিন্তু এইভাবেই হয়। পহেলা বৈশাখে আপনার একটি নতুন গান, মৌলিক গান রিলিজ হলো, সেটা সম্পর্কে একটু জানতে চাইবো যে গানটা কবে থেকে তৈরি করা হচ্ছিল। আমার সেরাকোটে থাকাকালীন এক ভাই ছিলেন, এসকে শানু ভাই। তার অনেক গান বাংলাদেশে পপুলার। সে আবার ভালো গান লিখেও এবং শুরু করে। আচ্ছা, সে আমাকে একটা গান দিয়েছিল, তুমিহীন একা একা কান্দে আমার মন, চাঁদের গায়ে লেগেছে গ্রহণ। গানটি আমি গেয়েছি এবং গানটি লন্ডনের এক ভাই তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। সেখানে লন্ডনের কিছু মডেল এটাতে মডেলিং করেছে, মিউজিক ভিডিওতে তারা আছেন। সেই গানটা এখন পর্যন্ত দর্শকপ্রিয়তা খুব ভালোই যাচ্ছে, মানে দর্শকরা খুব ভালো নিচ্ছে। খুব অসাধারণ গান ছিল। তো শানু ভাই নিজেই সুর করেছেন এবং গানটি তিনি লিখেছেন। কবে থেকে আসলে এই গানের কাজটা করছিলেন? এই গানের কাজটা করছিলাম বেশি দিন না, আরো 3 মাস আগ থেকে। আচ্ছা, হুট করে একদিন শানু ভাই ফোন দিয়ে বলে যে আলাউদ্দিন, তোর জন্য একটা গান লিখলাম। পাঠালো, শুনলাম, শুনে বললাম ভাই গানটা আমি আমার জন্যই লিখছেন? সত্যি? হ্যাঁ, তোর জন্যই লিখলাম। আমি অনেকদিন আসলে বলছিলাম, তখন তো সুর করা হয়নি গানটি। না, সুর করেই পাঠিয়েছেন, তিনি গেয়ে পাঠিয়েছিলেন আর কি, মানে ডেমো ভয়েস পাঠিয়েছেন। হ্যাঁ, ডেমো ভয়েস পাঠিয়েছিলেন। তা আমি অনেক দিন থেকে বলতাম যে ভাই আমার জন্য একটা গান দেন, আপনার কত গান হিট। মানে হিট বলতে আমরা তো বলি যেগুলো দর্শকপ্রিয়তা পায়, সেটা সেইগুলোকে আমরা হিট বলি, মুখে মুখে যেটা বলা হয়। তো তিনি আমাকে গান দিলেন। আশা করি এই গানটাও একটা পর্যায়ে যাবে। 1 মাসের মধ্যে আসলে এত বোঝা যায় না যে রেসপন্সটা কেমন, কিন্তু তারপরও কাছের মানুষ যারা থাকে তাদের কাছ থেকে কিন্তু অনেক রকম ফিডব্যাক পাওয়া যায়। সেই ক্ষেত্রে আসলে কেমন ফিডব্যাক পাচ্ছেন? ফিডব্যাক পাচ্ছি, যারাই শুনছে অন্তত একটা কথা বলছে যে না, গানটা ভালো হয়েছে, গানের সুরটাও অসাধারণ এবং কথাগুলো অনেক সুন্দর। এইটুকু মানুষের কাছ থেকে শুনতে পাই, কমপ্লিমেন্টটা পাচ্ছেন। যেহেতু এই গানটি নিয়ে কথা হচ্ছে, আমরা কি শুনবো দুটো লাইন এই গানটি? শুনি। তুমি হিনা একা একা কান্দে আমার মন, চাঁদের গায়ে লেগেছে গ্রহণ, আষাঢ়ের বৃষ্টি ঝড়ায়, আষাঢ়ের বৃষ্টি ঝড়ায় আমার দু নয়ন, চাঁদের গায়ে লেগেছে গ্রহণ, তুমি হিনা একা একা কান্দে আমার মন, চাঁদের গায়ে লেগেছে গ্রহণ। ও যত স্বপ্ন ছিল তোমায় নিয়ে, ভেঙে গেল সব কিছু এক নিমিষে, কোথায় হারিয়ে গেলে আমায় ছেড়ে, কেমনে ভুলে গেলে তুমি এক পলকে, বুকের ভিতর বসতি করে, বুকের ভিতর বসতি করে ব্যথারি দহন, চাঁদের গায়ে লেগেছে গ্রহণ, তুমি হিনা একা একা কান্দে আমার মন, চাঁদের গায়ে লেগেছে গ্রহণ। বাহ, সুন্দর। আমরা তো এই গান নিয়ে অল্প একটু অংশ শুনলাম, বাকি অংশটুকু কোথা থেকে শুনবো? মানে কোন প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে গানটি? ইউটিউব চ্যানেলে সার্চ করলেই, এইচ এম আলাউদ্দিন দিয়ে সার্চ করলে মানে আপনার ইউটিউব চ্যানেলের জন্য এই গানটি? না, এই গানটি অন্য চ্যানেলে প্রকাশিত হয়েছে, কিন্তু আমার নাম দিয়ে সার্চ করলেও আসবে।
এবং এই গানের নাম দিয়ে তুমি হিনা একা একা দিয়ে সার্চ করলে মানুষ গানটি শুনতে পাবে। আপনি সাধারণত যে ধরনের গান গেয়ে থাকেন, তুমি হিনা এই গানটা কি কোনো অংশে একটু আলাদা রকম বলে মনে হয়েছে কিনা? এটা সেমি ফোক বলে, হ্যাঁ, যেহেতু আমি আধুনিক গানের শিল্পী, তো আমি ফোক গানও করি, আপনি জানেন হয়তোবা। তো সেই ক্ষেত্রে আবার এই গানটা আধুনিকও না, বেসিক ফোকও না, তবে এটা সেমি ক্লাসিক্যাল এবং এই গানটা সেমি ফোক আমরা বলি আর কি। তো এই গানগুলো একটু আলাদা, এই গানগুলো শুনতে মানুষ পছন্দ শুনলে করে, একটু অন্যরকম মনে হবে। এই গানের মিউজিক কম্পোজিশন সহ মানে ব্যাপারটাই একটু অন্যরকম, শুনলে মনে হয় যে গান শুনতে ইচ্ছে করে। আপনাকে নিজের গান লেখা বা সুর করা মানে এই কাজটা কি করা হচ্ছে? হ্যাঁ, টুকটাক, সবার মতো তার হচ্ছে। কিরকম সেটা শুধুমাত্র নিজের জন্য নাকি অন্যান্য শিল্পীদের জন্য করা? না, অন্যান্য শিল্পীদের জন্য করা হয়নি, আমার নিজের জন্যই করা হয়েছে। এর মধ্যে আমার একটা গান আমার সুর করা ছিল, আমার বন্ধু আমার হইল না, সেটাও দর্শকপ্রিয়তা পেয়েছে। গান কিভাবে লেখা হয়? মানে এটা কোনো একটা লিরিক মাথায় আসলো সাথে সাথে লিখে ফেলা, নাকি একটা আয়োজন করে বসা যে হ্যাঁ একটু গান লিখতে হবে? গান লিখতে গেলে আসলে কোনো আয়োজন লাগে না, ব্যাপারটা হলো বাস্তবতার সম্মুখীন যে জিনিসগুলো আমাদের সামনে ঘটে, মানে বাস্তবতাকে ঘিরেই কিন্তু আমরা গান, যে ধরনের অভিজ্ঞতার ভেতর দিয়ে আমি যাচ্ছি, অভিজ্ঞতার উপরে আসলে গান লেখা হয়। তবে সেখানে ছন্দের কাজ থাকে, অনেকে আবার গান লিখে ছন্দ বোঝে না, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের যে লিঙ্ক, এইসব জিনিসগুলো আসলে জানতে হয়। তো আমি হয়তো অত গুণী মানুষ না, তবে আমি চেষ্টা করি, বা অত গুণী হতেও পারবো না, আমি আমার মতো করে চেষ্টা করি। গান শুনবার সময় সাধারণত কাদের গান বেশি শোনা হয়ে থাকে আপনার? গান তো শুনি অনেক গুণীজনদের, হৈমন্তী শুক্লা গান শুনি, তার সাথে আমার গানও হয়েছে, আপনি জানেন হয়তো, তার সাথে আমার একটা ডুয়েট গানও হয়েছে। তারপর শ্রীকান্তদের গান শুনি, কুমার বিশেষ স্যারের গান শুনি, সামিনা চৌধুরীর গান শুনি, রুনা আলমের গান শুনি। গান শোনা হয়, ভ্যারাইটিস গান শোনা হয়। গান যত শোনা হয় আসলে, গান যত শুনবে তত শেখা যায়। এই যে বলছিলেন যে হৈমন্তী শুক্লাদির সাথে গান গাওয়া হয়েছে, এটা একটা বড় সুযোগ আপনার জন্য। থাকে কিছু কিছু কাজ যেগুলো মাইল ফলক হিসেবে কাজ করে নিজের জীবনে বা নিজের ক্যারিয়ারে, সেগুলো উতরে গেলে নিজের কাছে নিজের প্রত্যাশাটা না অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে মানে আপনি কি, আপনার কাছে সেটা কি ইতিবাচক বলে মনে হয়, নাকি কিছুটা মনে হয় পিছু টান কাজ করছে? পিছু টান না, এটা ইতিবাচক। তার কারণ হলো লিজেন্ডারি শিল্পী যারা আছেন তাদের সাথে গান গাওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার, অনেক কিছু শেখাও যায়। আর তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। তার কারণ হলো তাদের সান্নিধ্যে গেলে আপনার যে অভিজ্ঞতাটা হবে, আমাদের অনেকেই গান গাইতে গেলে আমরা ভয় পাই, আসলে ভয়টা দূর করতে হলে আপনার ওই ধরনের মানুষদের সাথে চলতে হবে, গান গাইতে হবে, শিখতে হবে, উঠা বসা থাকতে হবে, এটা একটা বড় ব্যাপার। তো এটা আসলে সবার সৌভাগ্য হয়ে ওঠে না। তা আমি চাইবো যে যারা গান করছেন, আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে গান করা উচিত। আপনি যে গান শিখেছেন, মানে আপনার ওস্তাদজির কথা আমি জানতে চাইবো, কাদের কাছে গান শেখা হয়েছে? আমার গুরু ছিলেন শ্রদ্ধেয় মঞ্জিল আহমেদ, যিনি এখন দুনিয়াতে নাই। আমি ওনাকে অনেক ভালোবাসতাম, উনি আমাকে অনেক ভালোবেসে গান শিখিয়েছেন। তারপর গান শিখেছি শ্রদ্ধেয় গোলাম স্যারের। আমি এখনো ওনার কাছে তালিম নেই, যখন যেটা সমস্যা মনে হয় উনি আমাকে দেখিয়ে দেন। তো এই ধরনের গুণী মানুষদের কাছে গান শেখা হচ্ছে বা গান শিখেছি। প্রথম মৌলিক গান কিভাবে গাওয়া হয়েছিল বা সেই সুযোগটা কিভাবে তৈরি হয়েছিল? প্রথম মৌলিক গান শুরু হয়েছিল পুরান ঢাকার এক স্টুডিও থেকে, লিটন দাসের মাধ্যমে। কাষ্ঠ খড়িবিনে কি আগুন জ্বালাইলে আমার মনে, এই গানটি তখনকার সময় 2015-16 সালের দিকে অনেক মানুষ শুনেছে এবং এটা দর্শকপ্রিয়তা পেয়েছিল। তো সেই জায়গা থেকে আসলে গানের শুরু, আর গানের শুরু বলতে সেখান থেকে না, মানে মৌলিক গানের শুরু। প্রথম সবকিছুর একটা আলাদা আবেদন থাকে, সুতরাং প্রথম মৌলিক গান আমার কাছে মনে হয় যে কোনো শিল্পীর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপর বেঈমান, আপনার একটি গান আছে যে গানটা প্রচুর ভিউজ হয়েছে। হ্যাঁ, মানুষ হলো সেরা বেঈমান। আমি লাইভ করেছিলাম কোনো এক টেলিভিশনে, সেখানে একদিনই এত পরিমাণ মানুষ দেখেছে, প্রায় 6 মিলিয়ন ক্রস করেছিল মানুষ হলো সেরা বেঈমান। আমরা কি শুনবো গানটি এখন? নিশ্চয়ই শুনি। ওরে মানুষ হইল সেরা বেঈমান, মানুষ হইল সেরা বেঈমান, কর্মগুণে বুঝা যায়, এই জগতে সবচেয়ে না যায়, মানুষ চেনা বড় হোদায়, এই জগতে সবচেয়ে না যায়, মানুষ চেনা বড় হোদায়। অনেকে মানুষের কথা কাজে পাওয়া যায় না মিল, নিজের স্বার্থে কষ্ট দিয়া হাসে রে খিলখিল, ওরে সম্পর্কটা করে ছিন্ন সামান্য পাওয়ায়, এই জগতে সবচেয়ে না যায়,
মানুষ চেনা বড় দায়, এই জগতে সব চেনা যায়, মানুষ চেনা বড় দায়। সুন্দর গান এবং ভীষণ আবেগ দিয়ে গাইলেন আপনি, শুনতে খুব ভালো লাগছিল। আহ, অনেক সঙ্গীত শিল্পী অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন, বিশেষ করে যারা সুর করেন তারা আসলে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টের সাহায্য নিয়ে সুরগুলো তুলে থাকেন। তো আপনার ক্ষেত্রে আসলে ব্যাপারটা কিরকম, আপনি কি কি ধরনের ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন? আমি তো অত বড় গুণী মানুষ না, বা গুণী মিউজিশিয়ানসও না। মিউজিশিয়ানসরা অনেক গুণী হয়, আমি বলবো শিল্পীদের থেকে কিন্তু মিউজিশিয়ানসরা অনেক অনেক বড় গুণে সাধনার গুণান্বিত। ব্যাপার এটা। হ্যাঁ, কারণ তারা প্রতিটা গানের কর্ড থেকে শুরু করে কোথায় গিয়ে লাগবে নোটটা, এইটুকু জানা অনেক কঠিন আমাদের ক্ষেত্রে। তা আমরা যারা শিল্পীরা যদি আবার আপনার ইনস্ট্রুমেন্ট জানে, তাহলে সেই জায়গা থেকে নিজেকে ডেভেলপ করা আরো সহজ। তো সেখান থেকে আমি বেসিক হাতে করে হারমোনিয়াম দিয়ে গান শিখেছি, আর অ্যাকুস্টিক গিটার একটু একটু বাজাই। এই দুটো ইনস্ট্রুমেন্ট নিয়ে আমি আসলে। গানকে নিয়ে পরিকল্পনা তো সবারই থাকে, বেশ কিছু ইচ্ছেও থাকে, কিন্তু কোন কাজগুলো করে যেতে চাই সেই একটা পরিকল্পনা মাথার ভিতর কিন্তু থাকে, সেরকমটা কি আছে? আমার একটা চিন্তা আছে, আমি যদি কখনো বড় হই বা ডেভেলপ হই, গান নিয়ে নিজের স্কিলটাকে আরো তুলে ধরতে পারি, সেই জায়গা থেকে আমি আমাকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু গান বা যে ধরনের গান করে যাওয়া উচিত আমি সে ধরনের গান করে যাব। এখন সেটা কেউ পছন্দ করুক অথবা না করুক, আরেকটা ইচ্ছা আছে আমার, সেটা হলো অবহেলিত যে মানুষগুলো আসলে গান করতে পারছেন না বা যাদের সেই সুযোগটা নাই, সেই সুযোগটা যদি আমি করে দিতে পারি, এটা আমার জন্য একটা ব্লেসিং। সেটা কিভাবে? নিজে গান শিখিয়ে বা নিজে একটা গানের স্কুল? সেটা এখনো মাথায় ঘুরছে যে আমি আসলে কি করব, সেটা আমার নিজের উপর ডিপেন্ড করবে আসলে সেটা কখন বা কবে থেকে শুরু করতে পারি। এই ধরনের ইচ্ছা আমার অনেক আগ থেকেই পরিকল্পনা করছি আমি, তবে সেটা করতে পারি, সেটা গানের স্কুল দিয়ে হোক অথবা তাদেরকে কোনো প্ল্যাটফর্মে এনে গান করিয়ে ওদেরকে একটা জায়গায় তুলে ধরা। এখন তো খুব অল্পতেই একটা গান ছাড়লেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়। তো আমরা এই ধরনের দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছানোটা অনেক সহজ হয়ে গেছে। দর্শকদেরকে আপনি যা দিবেন দর্শক তাই নেবে, কিন্তু দর্শকদেরকে যদি ভালো দেন ওরা ভালো নেবে, খারাপ দিলে খারাপ নেবে। এখন রুচিটা আমরা নষ্ট করছি, তা আমি এই জায়গাটা ভাঙতে চাই। আপনার অনুষ্ঠানগুলো যখন অন এয়ার হয় কিংবা লাইভ যখন যায়, তখন কি আপনার বাবা মা আপনার অনুষ্ঠান দেখেন? 100%। আমার বাবা মা তো আমার গান প্রতিদিন দেখবে, কোন টেলিভিশনে কি করি, আবার যে মাঝে মাঝে জিজ্ঞেস করে, এই তোমার অনেকদিন প্রোগ্রাম দেখি না, কবে হবে, আমরা তো দেখতে পাচ্ছি না, এইরকম। আমার বাবা তো সব গান শুনে, আচ্ছা, এবং আমাকে গান শুনে জিজ্ঞেস করে এই গানের অর্থটা কি, কি বলতে চাওয়া হয়েছে, ভাবার্থটা কি। হ্যাঁ, আমার বাবা অনেক গুণী মানুষ, তিনি কিন্তু আমাকে অনেক সময় গানের অর্থ শিখিয়ে দেয়, যে এই গানটা আমি যে গেলাম এটার সারমর্ম কি, উনি আমাকে দেখিয়ে দিতেন, এখনো দেখিয়ে দেয়। ফোনে অনেক সময় বলে যে এটা এই ছিল এই ছিল। থাকুন এভাবে ভালোবাসায় মেখে থাকুন, গান গেয়ে যেতে থাকুন, গানের মানুষ হয়ে থাকুন। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে আপনার কণ্ঠে আরো একটি গান আমরা শুনবো, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নোট টাওয়ার 110, বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। রোমান লেখক সিসেরোর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, নিজের বদঅভ্যাস সম্পর্কে অবগত থাকাটা মহান ব্যাপার। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। সবাইকে অনেক ধন্যবাদ, বাংলাভিশন পরিবারকে অনেক ধন্যবাদ আমাকে এই সেটে আমন্ত্রণ করার জন্য। তো যে গানটি গাইছি শেষ গান, এই গানটি আমার খুবই পছন্দের একটি গান। আমার মাকে নিয়ে গানটি করেছিলাম, মা যখন অসুস্থ ছিলেন। এই গানটি সুর করেছেন আমার বন্ধু এবং মিউজিক কম্পোজ করেছেন আমার বন্ধু অনিরুদ্ধ শুভ, এবং গানটির কথা লিখেছেন শফিকুল ইসলাম ঝিনুক। আমি চেষ্টা করছি, শুনি। মাগো কেমন করে আমায় ছেড়ে পারো তুমি একা থাকতে, মাগো ডাকছে তোমার বুক ছেড়া ধন, খোকা বলে যারে ডাকতে। মাগো কেমন করে আমায় ছেড়ে পারো তুমি একা থাকতে, মাগো ডাকছে তোমার বুক ছেড়া ধন, খোকা বলে যারে ডাকতে।